আজ ছোট্ট ছোট্ট গল্পে সৌরিক শঙ্কর মুখার্জির লেখা মৃত সঞ্জীবনী পর্ব 2। গল্পের প্রথম অংশটি না শুনে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনি গল্পটি শুনে আসতে পারেন। এমন এক লতা পৃথিবীতে রয়েছে যা মৃত মানুষের শরীরেও প্রাণ সঞ্চার করতে পারে। প্রফেসর ধ্রুব আবিষ্কার করেছেন সেই লতা, কিন্তু লোভী মানুষদের চোখ এড়িয়ে সেটা কি সুরক্ষিত রাখা সম্ভব, নাকি লোভী ও হিংস্র মানুষদের করাল থাবায় হারিয়ে যাবে মৃত সঞ্জীবনী? জানতে হলে শুনতে হবে পুরো গল্পটি। শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের উপস্থাপনাগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে মৃত সঞ্জীবনী দ্বিতীয় পর্ব। সুমন চলে যাওয়ার পরেই ধ্রুব তৈরি হয়ে নিল আর্কিওলজির প্রফেসর তার ঘনিষ্ঠ বন্ধু অমরেন্দ্র দাসের ফ্ল্যাটে যাওয়ার জন্য। অমরেন্দ্র দাসের সাথে অনেক বছর আলাপ ধ্রুবর। তার কাছে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছেন ধ্রুব তার পার্সোনাল রিসার্চের ব্যাপারে। ধ্রুবর মতে ভারতবর্ষের মন্দির আর স্থাপত্যের ইতিহাসের বিষয়ে অমরের থেকে ভালো নলেজ আর কারোর নেই। ধ্রুবর খোঁজের ব্যাপারে সে কিছুটা জানে, আর একমাত্র সেই জানে। তবে বন্ধুত্বের খাতিরে সে কোনোদিনই ধ্রুবর প্রতিজ্ঞা ভাঙতে বলেনি। যেদিন ধ্রুব সেই আশ্চর্য মন্দিরে যাবার পথের নকশা তৈরি করে, সেদিন সে অমরকে বলেছিল, তোর কাছে আমি চিরকৃতজ্ঞ রইলাম, কিন্তু তোকে এই কৃতজ্ঞতার একটি অংশও আমি দিতে পারবো না রে। অমর হেসে বলেছিল, দরকার নেই, শুধু মনে করিস আমরা দুজনে খুঁজেছি, এটাই আমার কাছে অনেক। সে কোনোদিনই জানতে চায়নি ধ্রুবর খোঁজের ব্যাপারে। হুঁশ ফিরল গাড়ির ব্রেকে। স্যার, আপনার লোকেশন এসে গিয়েছে। গাড়ি থেকে নেমে অমরের ফ্ল্যাটে কমপ্লেক্সে ঢুকতে হবে। সিকিউরিটি অমরেন্দ্র দাসের নাম শুনতে যা বলল সেটা শোনার জন্য ধ্রুব একেবারেই প্রস্তুত ছিল না। অমর অ্যাপোলো হসপিটালেও অ্যাডমিটেড। অমরের চোট বেশ গুরুতর, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন, ডান হাতের একটা অংশ ভেঙেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখা করতে পেরেছে ধ্রুব। এত খারাপ তার কোনোদিন লাগেনি। নিজেকে এখন অপরাধী মনে হচ্ছে। শুধু তার জন্যই এই অবস্থা অমরের। হয়তো সেটা বুঝতে পেরে অমরেন্দ্র বলল, তোর খারাপ লাগা উচিত নয়, আমি বোকার মতো কাজ করেছি অচেনা দুটো লোককে ফ্ল্যাটে আসতে বলে। আসলে বুঝতে পারিনি। সকালে ফোন করে বলেছিল একটা আর্কিওলজিক্যাল কনফারেন্সে নিমন্ত্রণ করতে আসতে চায়। আমাকে প্রধান অতিথি হিসাবে সেখানে যেতে হবে। আমি সন্ধেবেলা আসতে বলি। রাত 8টা নাগাদ তারা ফ্ল্যাটে আসে। বাড়িতে বউ ছিল না, সে গেছে ছেলের কাছে চেন্নাইতে। কাজের লোক চা বানিয়ে রেখেছিল। তাদের বাইরের ঘরে বসিয়ে রেখে আমি চা গরম করতে কিচেনে যাই। তারপর আচমকাই ওরা ভিতরে এসে পিছন থেকে আমার মুখ আর হাত কাপড় দিয়ে বেঁধে দেয়। ওদের হাতে ধারালো কিছু অস্ত্র ছিল। আমাকে চেয়ারে বসিয়ে মৃত সঞ্জীবনী মন্দিরের কথা জিজ্ঞাসা করে। মুখের কাপড় খুলে দিলে আমি চিৎকার করতেই আমাকে মারতে থাকে। আমি প্রথমে বলি যে এ ব্যাপারে আমি কিছুই জানি না, এরকম কোনো মন্দিরের নাম আমি শুনিনি। আবার শুরু হয় নির্মম প্রহার। একসময় আমার সহ্য করার ক্ষমতা অতিক্রম করে। তখন যা জানি বলে দিয়েছি, আমায় ক্ষমা করে দে। এতগুলো কথা একসাথে বলে হাঁপাতে লাগলো অমরেন্দ্র। ওর অবস্থা ভালো নয় সেটা বুঝে সামান্য সান্ত্বনা দিয়ে বেরিয়ে আসা ঠিক বলে ধ্রুব উঠে পড়ল। অমরেন্দ্র ধ্রুবর দিকে তাকিয়ে বলল, ওরা তোর ব্যাপারে সব জানে, তোর খোঁজ কতটা এগিয়েছে সেটাও জানে। খুব সাবধানে থাকিস, আমাকে নিয়ে এত ভাবিস না। হসপিটালের বাইরে তখন সন্ধে নেমেছে। একটা ক্যাব ডাকল ধ্রুব। তার মন ভালো না থাকলে সে গঙ্গার পাড়ে গিয়ে বসে। সেখানেই যাওয়া ঠিক করল। গঙ্গার ধারে ঠান্ডা হাওয়ায় তার চিন্তাকে কয়েক বছর পেছনে ফেলে দিয়েছে। তখন ধ্রুব ইউনিভার্সিটি স্টুডেন্ট। পুরনো পুঁথি পাণ্ডুলিপি পড়া ও সংগ্রহ তার বহুদিনের শখ। একদিন এক বন্ধুর মারফতে সন্ধান পান এক পুঁথির। সেই পুঁথি সংগ্রহ করতে নেপালের ধোলখা জেলার
এক গ্রামে যেতে হয়েছিল তাকে। সেখানকার এক বৌদ্ধ মন্দিরে এক বৌদ্ধ ধর্মাবলম্বীর সহায়তায় সেই পুঁথি ধ্রুবর হাতে আসে। আনুমানিক 148 থেকে 170 খ্রিস্টাব্দের মধ্যে পার্থিয়ান সন্ন্যাসী অ্যান শিগাও চীনে এসেছিলেন। তিনি একটি গ্রন্থ অনুবাদ করেন যেখানে সন্ন্যাসীদের বস্ত্রের রঙের এই বস্ত্র 5টি প্রধান ভারতীয় বৌদ্ধ সম্প্রদায় ব্যবহার করত। এর নাম ছিল দ্য বিকুই সাংকিয়ান ওই। এই পুঁথি তার কিছু পরেই লেখা হয়েছে বলে অনুমান করেছিল অমরেন্দ্র। সম্প্রদায় প্রাকৃত, সর্বাস্তিবাদীরা সংস্কৃত, স্থবিরবাদীরা পৈশাচী ও সম্মিতীয়রা অপভ্রংশ ব্যবহার করে লেখার সময় এটি সেই ভাষাতেই লেখা। বৌদ্ধ দর্শনের ইতিহাস আর তার সাথে মিলিয়ে কিছু হিন্দু শাস্ত্রের লেখা এই পুঁথির লেখার সময়ও মিলে যায়। মূলত এই পুঁথিতে একটি জায়গা যা লেখা ছিল তার অনুবাদ বাংলায় করলে দাঁড়ায়, সৃষ্টিকর্তার নির্দেশে জগতের কল্যাণার্থে যে মহা অবতার কলিযুগে আবির্ভূত হবে তার প্রয়োজন হবে এক দিব্য দর্শনের, যার মাধ্যমে তিনি নিজের মধ্যে ঈশ্বরের রূপের সন্ধান পাবেন। তুষার আর অরণ্যের মেলবন্ধন যেখানে আছে পরমেশ্বর আর ব্রহ্ম, সমস্ত জ্ঞান সেখানে আছে শুধু তারই জন্য। বিষ্ণু পুরাণ আর গরুড় পুরাণের দশম অবতার কল্কির আবির্ভাব 4,27,000 বছর পর কলিযুগের অন্তিম পর্বে ঘটবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এও বলা হয়েছে কল্কি অবতারের আগমনের সঙ্গে সঙ্গেই কলিযুগের সমাপ্তি ঘটবে। পুঁথির সত্যতা যাচাই আর আরও কিছু তথ্য উদ্ধার করতে ধ্রুব কালচক্র তত্ত্বের উপরে চর্চা করে একই জিনিস পায়। শুধু তাই নয়, কল্কি অবতার একজন ব্রাহ্মক্ষত্রিয় তারও উল্লেখ আছে, অর্থাৎ তিনি শাস্ত্রজ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ এবং অস্ত্রজ্ঞান সম্পন্ন যোদ্ধা। কল্কি অবতারের সঙ্গে বিষ্ণুর ষষ্ঠ অবতার শ্রী পরশুরামের একটি মিল এখানে খুঁজে পাওয়া যায়। তাহলে এর কি কোনো যোগসূত্র আছে? আরও অনেক বই, পুঁথি, পাণ্ডুলিপির সাহায্যে প্রায় 15 বছরের চেষ্টায় ধ্রুব সেই স্থানের সন্ধান পায় যেখানে রাখা আছে জ্ঞান আর দিব্য দর্শনের উপাদান কল্কি অবতারের জন্য। আর তার ধারণা একেবারে নির্ভুল যে সেই দিব্যস্থানকে রক্ষা আর জ্ঞান ভাণ্ডারকে আগলে রাখার দায়ভার বিষ্ণুর আর এক অবতারের কাঁধে। চা খাবেন? চাওয়ালের ডাকে চিন্তায় খেদ পড়ে। দাও 1 কাপ। গরম চা পান করে ধ্রুব ঘড়ির দিকে তাকায়। প্রায় রাত 9টা। 1 কাপ বুক করে রাস্তায় এসে দাঁড়ায়। হঠাৎ মাথাটা ঘুরছে মনে হচ্ছে। প্রেশার বাড়ল নাকি? অসম্ভব কষ্ট হচ্ছে, দাঁড়াতে পারছেন না। রাস্তার পাশে একটা গাছের গুঁড়ি ধরে একটু ব্যালেন্স করে রাখার চেষ্টা করল, পারল না। মাটিতে পড়ে গেল সে। আস্তে আস্তে চোখের সামনে অন্ধকার হতে লাগলো। তুষার রাজ্যের পরে আসবে নিবিড় জঙ্গল, আর সেই অরণ্যের মাঝখানে এক প্রাচীন মন্দির আছে। আর সেই মন্দিরে এক এক করে সমস্ত জিনিস জড়ো করেছেন তিনি। ব্রহ্মজ্ঞান, শাস্ত্রজ্ঞান, অস্ত্রজ্ঞান অর্জন করার সব রকমের সামগ্রী সেখানে থাকবে। সেখানে দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্টবসু ও 2 অশ্বিন প্রতিষ্ঠা করেন তিনি। নীলকণ্ঠ ত্রিপুরীর স্থাপনা করা হয়েছে তার নিজের হাতে। সেই স্থানে দিব্য অভিষেক করতে চলেছেন জামদাগ্নি পুত্র। পর্বতের উপর থেকে অনেক নিচে একটা ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে। তিনি থমকে দাঁড়ালেন, নিচের দিকে তাকিয়ে ভাবলেন মানুষের জীবন আস্তে আস্তে কত নিচের দিকে নেমে যাচ্ছে। পাপ বাড়ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে সৎ চিন্তা, বিনাশ এগিয়ে আসছে। লোভ আর হিংসা ক্রমেই বাড়ছে। আগে এসব ভাবলে ক্রোধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেত, 2-1 বার তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু এখন আর হয় না। বিষ্ণুধনু সাংগ্র যেদিন তিনি প্রদান করেন শ্রীরামকে এবং শ্রীবিষ্ণুর অবতার রূপকে চিনতে পারেন, তারপর থেকেই তিনি শান্ত। একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অজান্তেই। হঠাৎ মনের মধ্যে কেউ যেন বলে ওঠে, গন্তব্যের দিকে এগোতে লাগলেন গুরু পরশুরাম। আস্তে আস্তে চোখ মেলে তাকালো ধ্রুব। তার মাথার মাঝখানে এখনো ঘোর ভাব, শরীরে ব্যথার অনুভূতি।
জল খেতে ইচ্ছা করছে। সম্বিত ফিরে আসছে, হাতে খুব যন্ত্রণা করছে। ধ্রুব অনুভব করার চেষ্টা করলো সে একটা চেয়ারে বসে আছে, তার হাত এবং পা দুটোই শক্ত করে বাঁধা। তার সামনে 4 জন লোক দাঁড়িয়ে আছে। একজন তার ঠিক সম্মুখে বসে তার দিকেই তাকিয়ে। একজন এসে ধ্রুবর মুখে জল ছিটা দিয়ে গেল। যাক, এখন একটু ভালো লাগছে। ওয়েলকাম প্রফেসর। সামনে বসা লোকটা একটু ঝুঁকে এসে বসলো। গলাটা খুব চেনা, কোথায় যেন শুনেছেন ধ্রুব, কিন্তু মনে করতে পারছেন না। কি চিন্তা করছেন? কি হলো? কোথায় এলাম? এসব ভেবে লাভ নেই প্রফেসর। আপনি এখন কলকাতাতে নেই। আপনাকে এক ধরনের কেমিক্যাল ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তার জন্য আপনি একটু ডিজি ফিল করবেন। চিন্তা নেই, মরবেন না। তবে যদি আপনি আমাদের সাথে কোঅপারেশন না করেন তাহলে আপনার গ্যারেন্টি আমি নিতে পারছি না। চা খেলাম, ধ্রুব শুধু এটুকুই মনে আছে। হ্যাঁ, ওতেই একটা ঘুমের ওষুধ দেওয়া ছিল। ওসব ছেড়ে এবার কাজের কথা বলুন তো। আপনি কে? আপনার গলাটা আমি শুনেছি। হেসে উঠলেন সামনে বসা লোকটি। আপনার মেমোরি এত খারাপ প্রফেসর? আমি আপনার লন্ডন যাবার ব্যবস্থা করেছিলাম কয়েকদিন আগে। সেই ট্রাভেল এজেন্ট যে আপনাকে কল করে 80% ডিসকাউন্ট করে ফ্লাইটের বুকিং করিয়ে দিল। এখন একটু পরিষ্কার হলো ধ্রুবর কাছে। লন্ডনের ফ্লাইট টিকিট কাটার সময় মোবাইলে একটা ফোন আসে যে একটা অফার চলছে, তাতে ডিসকাউন্ট পাওয়া যাবে। সেই ফ্লাইট টিকিট কাটার সময় এর সাথে কথা বলেছিল। আমি আপনার ফ্লাইট টিকিট বুক করিয়ে দিই, আপনি গেছেন কিনা সেটা লোক পাঠিয়ে কনফার্ম করে নিই, তারপর আপনার বাড়ি থেকে ফাইলটা পে করে আন। এখন ক্লিয়ার? কিন্তু আপনি ফাইলের ব্যাপারে জানলেন কি করে? আর কি করে জানলেন আমার এই খোঁজের ব্যাপারে? আমি জানিনি, অন্য একজন জেনেছে। দেখুন তাকে চিনতে পারেন কিনা। পকেট থেকে মোবাইল বার করে কল করে সামনে বসা লোকটি। একটা নাম্বার ডায়াল করে ফোনটা ধ্রুবর কানে ঠেকালো। ওপারে রিং হচ্ছে। হ্যালো। ফোনের ওপারের ভয়েসে চমকে উঠল ধ্রুব। কেমন আছিস? ওরা তোর খেয়াল রাখছে তো? অমর, তুই? কিন্তু সেটা কি করে হয়? তুই তো হসপিটালে। তুই এরকম ভাবে? জাস্ট ফর ফান। আমার কিছু হয়নি। ভেবেছিলাম তোকে ছাড়াই ফাইল থেকে আমি সবকিছু বার করে নেব, কিন্তু পারলাম না। ওই পুঁথি আর পাণ্ডুলিপির অনেক জায়গায় লেখা, তুই ফাইলে ব্রিফ ডেসক্রিপশন দিসনি। ওখানে বানান্তর নকশা অনেক জায়গায় তুই সাংকেতিক ভাষা ব্যবহার করেছিস, যা আমি বুঝতে পারছি না। তাই তোকে এর ভিতরে টানতে বাধ্য হলাম। তবে ভাবিস না, যারা তোকে ধরে রেখেছে তারা খুবই প্রফেশনাল। ওরা আমাকে কথা দিয়েছে এসব মিটে যাওয়ার পর তোর কিচ্ছু মনে থাকবে না। ওদের কাছে সেরকম ওষুধ আছে, তোকে মারবে না। আর কেনই বা মারবে? আফটারঅল আমরা বেস্ট ফ্রেন্ড, একসাথে কাজ করেছি, পড়াশুনো করেছি এত বছর। কি ভেবেছিলি আমি চুপচাপ হজম করে নেব? তোর কাছে মৃত সঞ্জীবনী মন্দিরের পুরো ডিটেলস আছে, আর সেটা তুই চেপে রেখে দিবি? আমার জন্য ওটা পসিবল হয়েছে, তোর একার জন্য নয়। এতদিন এসব পুড়ে পুড়ে খাচ্ছিল, সুযোগ পাচ্ছিলাম না, এবার পেয়েছি। সামনে বসা লোকটা ফোনটা কান থেকে সরিয়ে নিয়ে অমরেন্দ্রকে বলল, স্যার, আমাদের হাতে বেশি সময় নেই। আপনি আমাদের বলা জায়গায় ওয়েট করবেন। কাল সকালে আপনাকে আমরা এখানে আনব। ফোনটা কেটে দিয়ে লোকটা পাশে দাঁড়ানো ছেলেটিকে বলল, নজর রেখো, আর একে খেতে দেওয়ার সময় খেয়াল থাকে যেন পালাতে না পারে। বি অ্যালার্ট। আমি আসি প্রফেসর, এরা আপনার খেয়াল রাখবে। চালাকি করার চেষ্টা করবেন না, সবাই এখানে আর্মড। চলি। রাতে খাবার দিয়ে গেছে। ধ্রুবর কোনো ইচ্ছেই নেই। সে এখনো বিশ্বাস করতে পারছে না কিভাবে তার প্রাণের বন্ধু তার সাথে এরকম করতে পারে। বুঝতেই পারেনি যে অমরের মধ্যে এত চালাকি, এত হিংসে, লোভ। তাকে বিশ্বাস করে মন্দিরের সব কিছু বর্ণনা দিয়েছিল ধ্রুব। তবে যেদিন তাকে সে মৃত সঞ্জীবনী শব্দটা বলেছিল, সেদিন কেন জানি ধ্রুবর চোখে এক অজানা চাহনি লক্ষ্য করেছিল। সেটা যে এত দূর গড়াবে তা বুঝতে পারেনি। মৃত সঞ্জীবনী পুরাণ অনুসারে দৈত্যগুরু শুক্রাচার্য এই বিদ্যায় পারদর্শী ছিলেন। মৃত জীবনার্থিকা বিদ্যা। মৃতকে জীবন দেয় বলে এই বিদ্যাকে বলা হয় মৃত সঞ্জীবনী। বৌদ্ধ ধর্ম ত্রিপিটকে এর উল্লেখ পাওয়া যায় যে তৎকালীন সময় বুদ্ধদেবের চিকিৎসায় একাধিকবার গাছপালার নির্যাস ব্যবহার করা হয়েছিল। মৃত সঞ্জীবনী এর উল্লেখ বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ডতেও আছে। যে পুঁথির পাতায় বিদ্যা মন্দিরের ব্যাপারে লেখা ছিল, সেখানে একটি গাছের পাতার মতো ছবি দেওয়া ছিল, যদিও খুব অস্পষ্ট। পরে চীনের
তানযুগের একজন চীনা বৌদ্ধ ভিক্ষুর লেখায় এই বৌদ্ধ ধর্মের সংস্কৃত অনুবাদ থেকে পাতার মতো ছবিটির মর্ম উদ্ধার করেন। সেটাই ছিল মৃত সঞ্জীবনী, অর্থাৎ প্রকৃত মৃত সঞ্জীবনী বুটি সেই মন্দিরেও আছে, যা গ্রহণ করলে মানুষ হবে মৃত্যুঞ্জয়ী। সেটা জানার পর থেকেই ধ্রুব প্রতিজ্ঞা করে এই লোভী পৃথিবীটাকে কোনোভাবেই তা জানতে দেওয়া উচিত নয়, এর অপব্যবহারই হবে। কিন্তু হে ঈশ্বর, তাই হলো। রক্ষা করো প্রভু, রক্ষা করো। হাত জোর করে মনে মনে শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করে সে। নিবিড় জঙ্গল পেরিয়ে এগিয়ে চলেছে ভার্গব। হিমালয়ের পাদদেশে এই নিবিড় অরণ্যে কারো বাস নেই। লোকালয় আছে, কিন্তু অনেক দূরে। নির্জন এই স্থানে তার নিজের বানানো মন্দির। কলির শুরুতে কল্কি অবতারের কথা তিনি জানতেন। যুগের শেষ অবতারকে তার যুগের দায়িত্ব দিয়ে তিনি নিশ্চিন্ত হবেন। মুক্তিধামের যাত্রাপথ খুলে যাবে। আবার আসবেন সবার্ণী মনুতে, সপ্তর্ষি হয়ে ৭১ মহাযুগ পরে। হঠাৎ মনের ভিতর কেমন যেন হলো। কেউ ডাকলো মনে হলো, নাকি অন্তরাত্মার কথা শুনলেন? পাশে কুঠার রেখে একাগ্র মনে আরাধ্যকে স্মরণ করে ধ্যানে বসলেন যমদগ্নিপুত্র পরশুরাম। একটা সোনার তৈরি মন্দির। ধ্রুব সামনে দাঁড়িয়ে মন্দিরের ভিতর থেকে অদ্ভুত নীল আলো বেরিয়ে আসছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় ভিতরে একটি পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্মসত্তার একটি প্রতীক চিহ্ন। সেই শিবলিঙ্গের চারিপাশে বিভিন্ন অচেনা গাছের সারি, অনেকটা পান পাতার মতো দেখতে। একটা লতানে গাছ দেওয়াল দিয়ে উঠে গেছে মন্দিরের উপর পর্যন্ত। একটা টান অনুভব করে ধ্রুব, যেন তাকে কেউ ভিতরে টেনে নিয়ে যাচ্ছে। এগোবার জন্য পা বাড়াতেই পিছন থেকে একটা হাত তার কাঁধ ধরে ফেলল। ধ্রুব তাও চেষ্টা করে জোর করে মন্দিরে যাবার, কিন্তু পারে না। সেই হাতের শক্তি এতই বেশি, কোনোভাবেই তা ছাড়ানো যায় না। বাধ্য হয়ে সে পিছনে তাকায়, আর পিছনে তাকাতেই ধ্রুব নিথর এক পাথরের মতো শক্ত হয়ে যায়। দুটো চোখ যেন নাগমণি বসানো তাতে, এতটাই উজ্জ্বল। তার জটা কেশসজ্জার এই রূপ যেন শত নাগা সন্ন্যাসীর সমান। গলায় মোটা রুদ্রাক্ষের মালা, প্রকাণ্ড বিস্ময়কর দেহ, আর হাতে হাতে ওটা কি? ঘুম ভেঙে ধর্মর করে উঠে বসে ধ্রুব। সারা শরীর ঘামে ভিজে গেছে। হৃৎপিণ্ড ধরফারমি, মনে হচ্ছে পাশে বসা লোকও শুনতে পাবে। ভোরের আলো এই ছোট্ট গ্যারেজের মতো ঘরটার উপরে ঘুলঘুলি দিয়ে ঠুকে মেঝেতে পড়েছে। দরজা খোলার আওয়াজ পায় ধ্রুব। আগের দিনের ওই লোকটার সাথে প্রবেশ করে অমরেন্দ্র। কি ভাই, ঘুম ভাঙলো? রাতে দেখছি খাসনি। ও, তুই তো আবার ননভেজ, মাছ মাংস ছাড়া খেতে পারিস না। রাগে আর দুঃখে অমরেন্দ্রকে সজোরে একটা চড় মারতে ইচ্ছা করলো ধ্রুবর। তোর ফাইল থেকে কাশ্মীরের হোমিসনেশন ফরেস্টের নাম আর জনাস্কর নদীর নাম পেয়েছি, বাকিটা তুই বলবি। না, বলবো না। তোদের মতো লোভী মানুষেরা সেখানে যেতে পারবে না। কেন পারবে না প্রফেসর? হেলিকপ্টারে যেতে পারবে। আর আপনি থাকতে চিন্তা নেই। আমি বলবো না, তোমাদের যা ইচ্ছা করে নাও। ঠিক আছে, তাই করছি। উই ডু ইট নাও। ওদের একজন সাথী এসে ধ্রুবকে ধরে ফেললো পিছন থেকে। আরেকজন এগিয়ে এসে তার হাতের একটি আঙুল ধরে তার নখের উপর দিয়ে টানতে থাকে। অসহ্য যন্ত্রণায় ধ্রুবর চোখ জলে ভরে যায়। বলবো না, কিছুতেই বলবো না। আরেকজন এগিয়ে এসে ধ্রুবর পায়ে ব্লেড দিয়ে আঁচড় টানতে থাকে। অত্যাচার আরো বাড়তে থাকে। একসময় সহ্য শক্তির বাঁধ ভেঙে যায়। মেঝেতে লুটিয়ে পড়ে ধ্রুব। অমরেন্দ্র এগিয়ে এসে বলে, দেখ, তুই এখন না বললে এই অত্যাচার তোকে দিনের পর দিন সহ্য করতে হবে। আমি সেটা করাবই। আমি জানতে চাইছি, বলে দে, প্রাণে বেঁচে যাবি। তো চোখ দিয়ে জল পড়তে থাকে ধ্রুবর। সে আর পারে না। বয়স বাড়ার সাথে সাথেই সব সহ্য শক্তি হ্রাস পেয়েছে। চোখ বুজে ঈশ্বরের নাম নিয়ে মনে মনে বলে, হে শঙ্খচক্র গদা পদ্মধারী, হে নারায়ণ, হে পরমেশ্বর, আমি পাপী, আমাকে ক্ষমা করো, বিশ্ব বিনাশ রক্ষা করো। চোখ মেলে অমরেন্দ্রকে ধ্রুব বলে, জানিস, যখন হনুমানকে মেঘনাথ রাবণের কাছে নিয়ে গিয়েছিল, তখন রাবণ হনুমানকে বলেছিল, দেখ, তোর শরীর বাঁধা, চারদিকে মৃত্যু নিয়ে অসুরদের মাঝখানে দাঁড়িয়ে আছিস, পালাবার কোনো পথ নেই। তখন শ্রী হনুমান বলেছিল, আমি বন্দি তো কি হয়েছে, ঈশ্বর তো বন্দি নয়, তিনি সব দেখছেন, তিনিও উপায় বের করবেন। তোকেও তাই বলবো,
উনি সব দেখছেন, উনিই রক্ষা করবেন। অনেক জ্ঞান দিলেন স্যার। এবার এক্স্যাক্ট লোকেশনটা বলুন তো। 34.054197 ডিগ্রি নর্থ, 77.430348 ডিগ্রি ইস্ট, কাশ্মীরের রুমবাক গ্রাম থেকে 34 কিমি পশ্চিমে। থ্যাংক ইউ, লেটস গো। দিব্য দৃষ্টিতে যা দেখা যায় তিনি তা দেখে নিয়েছেন। কাতর প্রার্থনা করা এক ব্যক্তি আর কিছু লোভী হিংসাপরায়ণ লোকের দল মৃত সঞ্জীবনী নেওয়ার চেষ্টা করছে। আবার রক্ষকের ভূমিকা নিতে হবে তাকে। ওই পবিত্র মন্দিরের প্রবেশের অধিকার নেই। হাতের কুটা শক্ত করে ধরে বনের মধ্যে লুপ্ত হলেন পরশুরাম। আগে দেখবেন কি হতে চলেছে। পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট উপত্যকা, বড় বড় গাছের সারি, পাশ দিয়ে বয়ে চলেছে একটি খরস্রোতা নদী। যদিও তার উপরে বরফের স্তর পড়েছে, তুষারপাতের সাথে সাথেই বইছে কনকনানি হাওয়া। হেলিকপ্টার থেকে নেমে দাঁড়ালো 7 জন লোক। ধ্রুব খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। খানিক দূরে মনে হচ্ছে গাছের লম্বা লাইন আছে। দেখে বোঝা যাচ্ছে সেখানে দুদিকে গাছের সারির মাঝে একটা ছোট্ট রাস্তা আছে। কেউ যেন সেটা প্রতিদিন রক্ষণাবেক্ষণ করে। সেই পথ দিয়ে এগিয়ে গিয়ে একটা ছোট মন্দিরের দেখা পেল সবাই। অনেকটা বাঁকুড়ার পুরনো টেরাকোটা মন্দিরের আদলে তৈরি। মন্দিরের সামনে গিয়ে সবাই দাঁড়ালো। মন্দিরের দরজা বন্ধ। সাপের মতো একটা গাছের লতা সেখানে জড়িয়ে আছে। ধ্রুব দেখে বুঝল ওটা কি। নাক পাশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। দলের বাকি সদস্যকে অমরেন্দ্র ইশারা করল সেটা ভাঙতে। সবাই বহু চেষ্টা করেও তা খুলতে পারল না। রিভলভার দিয়ে ফায়ার করেও কোনো ফল হলো না। অমরেন্দ্র ধ্রুবর দিকে চেয়ে বলল, তুই নিশ্চয়ই জানিস এটা কি করে খুলতে হবে। ধ্রুব জানে, কিন্তু সে অস্বীকার করল। আমার কোনো ধারণা নেই, আমি জানি না। দলের একজন লোক এসে ধ্রুবর মুখে বন্দুকের হাতলের এক বাড়ি মারল। ঠোঁটের পাশ দিয়ে রক্তের ধারা গড়িয়ে এলো। যন্ত্রণায় মাটিতে পড়ে গেল সে। আমার পরীক্ষা নিস না তুই, বল কি করে এটা খুলবে। অমরেন্দ্র চেঁচিয়ে উঠল। গরুর মন্ত্র তার মুখে এসেও আটকে গেছে। কে যেন তার জিভ কোন অদ্ভুত বলে চেপে ধরেছে। চেষ্টা করেও বলতে পারল না ধ্রুব। একটা পাথরের উপর থেকে সবাইকে দেখছে ব্রহ্মঋষি পরশুরাম। আর দেরি নয়, মন্ত্র উচ্চারণের আহ্বান করলেন তার ধনুক। ছিলায় টান দিয়ে ছাড়লে এক নিখুঁত বাণ। নিখুঁত লক্ষ্যে একবার হাওয়াতে যাওয়ার সময় পঞ্চবাণে পরিণত হলো। সম্মোহন, উচাটন, শোষণ, তাপন ও স্তম্ভন। ধ্রুব দেখল সামনে দাঁড়ানো লোকগুলি একের পর এক মরণ চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। অমরেন্দ্র অবাক চোখে সেই দৃশ্য দেখে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পাগলের মতো ছুটতে লাগলো। ধ্রুব দেখল অমরেন্দ্র যেদিকে দৌড়চ্ছে সেদিকে আকস্মিকভাবে এক বিরাট আকারের কুঠার যেন আকাশ থেকে নেমে এসে তার মাথা ও ধড় আধখানা করে দিল। ধ্রুব জানে তার মৃত্যু আসন্ন। বিষ্ণু স্মরণ করে সে চোখ বুঝল। কই, কিছু তো হলো না। ধীরে ধীরে চোখ মেলল সে, আর সাথে সাথেই দেখল সেই দৃশ্য, যে দৃশ্য সে স্বপ্নে দেখেছিল। বলিষ্ঠ দেহধারী এক ঋষি, ডান হাতে কুঠার, বাম হাতে কমণ্ডলু, পরনে গেরুয়া বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, আর ধ্রুব তারার মতো উজ্জ্বল দুটি চোখ। কমণ্ডলু থেকে জল নিয়ে ধ্রুবর মাথায় দিল তার সামনে দাঁড়ানো ব্রহ্ম ঋষি। সব ব্যথা কষ্ট দূর হয়ে গেল এক নিমেষে। উঠে দাঁড়িয়ে হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করুন। গুরু পরশুরাম তার কুঠার রেখে তার মাথায় হাত দিল। তার মুখনিসৃত মন্ত্রমুগ্ধের মতো শুনল ধ্রুব। চোখ বুজে এলো ধ্রুবর, আর কিছু মনে নেই। যখন চোখ খুলল তখন সে দেখল বাড়ির খাটে শুয়ে আছে। দেহে কোনো ক্ষতচিহ্ন নেই। মাথায় এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। খাট থেকে নেমে তার দেওয়ালে টানানো পরশুরামের ছবির দিকে তাকালো ধ্রুব। মনে পড়ল ছান্দোগ্য উপনিষদ থেকে একটি শ্লোক। शिवात्मानकं श्रीरुद्ररूपं ध्यायेत् शुद्धस्फटिकसङ्काशं त्रिनेत्रं पञ्चवक्त्रकं गङ्गाधरं दशभुजं सर्वाभरणभूषितं नीलग्रीवं शशाङ्काङ्कं नाग